ধরুন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কেউ নিজের অতীতের দিকে তাকিয়ে দেখল। তার সবচেয়ে বড় আফসোস ব্যর্থতা নয়, বরং সেই কাজগুলো যেগুলো সে কখনো শুরুই করেনি। লেখা হয়নি সেই বইটি, শুরু হয়নি সেই স্বপ্নের ব্যবসা, শেখা হয়নি সেই দক্ষতা, বলা হয়নি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো। আর আশ্চর্যের বিষয় হলো, এই অসমাপ্ত গল্পগুলোর পেছনে সবসময় প্রতিভার অভাব, সুযোগের অভাব বা সময়ের অভাব কাজ করে না। অনেক সময় কাজ করে একটি অদৃশ্য অভ্যাস, পরে করব, আজ নয় কাল করব, এই সপ্তাহ নয় পরের সপ্তাহে, এখন নয় একটু পরে। এভাবেই দিনগুলো মাসে বদলে যায়, মাসগুলো বছরে। আর একসময় মানুষ বুঝতে পারে সে সময় হারায়নি, সে হারিয়েছে তার সম্ভাবনা। কিন্তু যদি কাজ পিছিয়ে দেওয়া কোনো চরিত্রের দুর্বলতা না হয়, একটি মানসিক অভ্যাস হয়, যদি প্রোক্রাস্টিনেশন আসলে আলস্য না হয়ে চাপ, ভয় এবং আত্মসন্দেহের একটি লুকানো প্রতিক্রিয়া হয়, আর যদি সেই চক্র ভাঙার উপায়ও থেকে থাকে, আজকের বইটি ঠিক সেই রহস্যের দরজা খুলে দেয়। এটি সময় ব্যবস্থাপনার বই নয়, এটি মানুষের মনের সঙ্গে তার কাজের সম্পর্ককে নতুন করে বোঝার গল্প। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমাদের সবার জীবনেই এমন কিছু কাজ থাকে যেগুলো আমরা জানি খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি সেগুলো করা দরকার, আমরা করতেও চাই, কিন্তু তবুও বারবার সেগুলো পিছিয়ে যায়। তারপর ধীরে ধীরে জমতে থাকে চাপ, অপরাধবোধ, উদ্বেগ এবং নিজের প্রতি হতাশা। একসময় কাজটি যতটা কঠিন ছিল, তার চেয়েও বেশি কঠিন হয়ে ওঠে সেটি শুরু করা। আমরা সাধারণত মনে করি এর কারণ আলস্য বা শৃঙ্খলার অভাব, কিন্তু মনোবিজ্ঞানী নীল ফিউরে তার বই দ্য নাও হ্যাবিটে দেখিয়েছেন প্রোক্রাস্টিনেশন আসলে অলসতার সমস্যা নয়, বরং এটি অনেক সময় ভয়, আত্মসন্দেহ, নিখুঁত হওয়ার চাপ এবং মানসিক ক্লান্তির একটি প্রতিক্রিয়া। এই বই আমাদেরকে শেখায় কিভাবে কাজকে শাস্তি বা বোঝা হিসেবে না দেখে স্বাধীনতার একটি মাধ্যম হিসেবে দেখা যায়, কিভাবে অপরাধবোধের চক্র থেকে বেরিয়ে এসে আরও স্বস্তি, আত্মবিশ্বাস এবং আনন্দের সাথে কাজ করা যায়। আজকের এই যাত্রায় আমরা শুধু কাজ পিছিয়ে দেওয়ার কারণই জানব না, বরং বুঝব কিভাবে নিজের মনের সঙ্গে সম্পর্ক বদলে দিয়ে কাজের প্রতি সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। কারণ অনেক সময় সমস্যাটা কাজে না, সমস্যাটা সেই গল্পে, যা আমরা কাজটিকে নিয়ে নিজের মনে তৈরি করে ফেলি। পার্ট 1, অপরাধবোধের কারাগার। একটি গ্রামের প্রান্তে একটি পুরনো ওয়াটার হুইল ছিল। এক সময় সেই ওয়াটার হুইল ঘুরত, নদীর জলকে কাজে লাগিয়ে মানুষের প্রয়োজন মেটাতো। কিন্তু বছরের পর বছর ধরে তার ওপর জমতে শুরু করলো শ্যাওলা, ধুলো এবং মরিচা। আশ্চর্যের বিষয় হলো, ওয়াটার হুইলটি ভেঙে যায়নি, তার কাঠামো এখনও শক্ত ছিল, নদীর জলও এখনও তার পাশ দিয়েই বয়ে চলেছিল। তবুও সে আর ঘুরত না। বাইরে থেকে দেখে মনে হতো সমস্যাটি ওয়াটার হুইলের শক্তিতে, কিন্তু প্রকৃত সমস্যাটি ছিল অন্য কোথাও। তার চলার পথ ধীরে ধীরে আটকে গিয়েছিল। নীল ফিউরে মনে করেন কাজ পিছিয়ে দেওয়া মানুষের অবস্থাও অনেকটা এমনই। অধিকাংশ মানুষ ভাবে আমি অলস, আমার ইচ্ছা শক্তি কম, আমার মধ্যে একদম শৃঙ্খলা নেই। কিন্তু তিনি বলেন সত্যিকারের সমস্যা প্রায়ই অলসতা নয়, সমস্যা হলো এমন এক মানসিক চাপ যা কাজের সঙ্গে জড়িয়ে গিয়ে কাজকেই ভয়ের বস্তু বানিয়ে ফেলে। একটি শিশুর কথা ভাবুন তো, যে ছবি আঁকতে খুব ভালোবাসে। শুরুতে সে আনন্দের জন্য আঁকে, রঙের সঙ্গে খেলে,
নতুন কিছু তৈরি করে, ভুল করলেও সে হাসে। কিন্তু একদিন যদি তাকে বলা হয় এই ছবিটি অবশ্যই নিখুঁত হতে হবে, সবার চেয়ে ভালো হতে হবে, ভুল করা একদমই চলবে না, তাহলে ধীরে ধীরে সেই আনন্দের জায়গায় ভয় এসে বসবে। এখন আর সে ছবি আঁকছে না, সে বিচার এড়ানোর চেষ্টা করছে। কাজের ক্ষেত্রেও অনেক মানুষের সঙ্গে ঠিক এটাই ঘটে। বইটি দেখায় কাজ পিছিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো নিখুঁত হওয়ার চাপ। মানুষ সাধারণত ভাবে শুরু করলে অসাধারণ কিছুই করতে হবে, ফলে কাজটি আর একটি সাধারণ কাজ থাকে না, সেটি একটি পরীক্ষায় পরিণত হয়ে যায়। আর যখন প্রতিটি কাজকে নিজের মূল্য প্রমাণের পরীক্ষা মনে হয়, তখন মনের ভেতরে অদৃশ্য আতঙ্ক জন্ম নিতে শুরু করে। একটি কাচের ফুলদানির কথা একটু কল্পনা করুন, যা এত মূল্যবান বলে মনে করা হয় যে কেউ সেটিকে ছুঁতেও সাহস পায় না। ধীরে ধীরে সেটির ব্যবহারের জিনিস না হয়ে প্রদর্শনীর জিনিসে পরিণত হয়। মানুষের অনেক স্বপ্ন ঠিক এমনটাই, তারা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে মানুষ সেগুলোকে শুরু করার সাহসই হারিয়ে ফেলে। রাইটার বলেন, কাজের চেয়ে অনেক সময় কাজ নিয়ে চিন্তাই বেশি ক্লান্ত করে। একটি ছায়ার মতো এই উদ্বেগ সারাদিন মানুষের পিছু নেয়। কাজ করা হচ্ছে না, কিন্তু কাজের কথা মাথা থেকে যাচ্ছে না। বিশ্রাম নেওয়া হচ্ছে, কিন্তু অপরাধবোধ থেকেই যাচ্ছে। আনন্দ করতে চাইছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বাকি। ফলে মানুষ না পুরোপুরি কাজ করতে পারে, না পুরোপুরি বিশ্রাম নিতে পারে। এখানেই জন্ম নেয় সেই চক্র যাকে লেখক অপরাধবোধের চক্র হিসেবে ব্যাখ্যা করেন। কাজ পিছিয়ে যায়, তারপর অপরাধবোধ আসে, অপরাধবোধ থেকে চাপ তৈরি হয়, চাপ কাজটিকে আরও ভয়ঙ্কর বানায়, আর সেই ভয় মানুষকে আবার কাজ থেকে দূরে ঠেলে দেয়। একটি ঘরের কোণায় রাখা একটি বন্ধ সিন্দুকের কথা ভাবুন। প্রথমে সেটি সাধারণ একটি বাক্স মাত্র, কিন্তু বছরের পর বছর কেউ সেটি না খুললে মানুষের মনে কৌতূহল, ভয়, কল্পনা সব কিছুই জমতে শুরু করে। এক সময় বাক্সটি বাস্তবের চেয়ে অনেক বড় মনে হয়, অথচ খুলে দেখলে হয়তো ভেতরে খুব সাধারণ কিছু জিনিসই রয়েছে। কাজটাও অনেকটা এমনই, যত বেশি পিছিয়ে যায় তত বেশি ভয়ঙ্কর মনে হয়। বইটির সবচেয়ে শক্তিশালী উপলব্ধির একটি হলো মানুষ অনেক সময় কাজ এড়ায় না, সে এড়ায় সেই অনুভূতিগুলোকে যেগুলো কাজটির সঙ্গে জড়িয়ে রয়েছে। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, যথেষ্ট ভালো না হওয়ার ভয়, এই সবই কাজকে ভারী করে তোলে। এই কারণেই নীল ফিউরি প্রথমেই মানুষের পরিচয় বদলাতে চান। তিনি বলেন, নিজেকে অলস বলা বন্ধ করতে হবে, কারণ যে মানুষ অপরাধবোধে ভোগে, যে মানুষ কাজ না করতে পারায় কষ্ট পায়, সে সাধারণত অলস নয়, সে শুধু নিজের ওপর এমন একটি মানসিক বোঝা চাপিয়ে ফেলেছে যার ওজন নিয়ে এগোনো কঠিন হয়ে গেছে। এবং এখানেই দ্য নাও হ্যাবিট এর প্রথম বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। কাজ পিছিয়ে দেওয়ার সমস্যার সমাধান আরও কঠোর হওয়া নয়, সমাধান হলো বুঝতে শেখা কেন কাজটি এত ভারী মনে হচ্ছে। কারণ অনেক সময় মানুষ কাজের কারণে ক্লান্ত হয় না, সে ক্লান্ত হয় নিজের মনের ভেতরে কাজটিকে ঘিরে তৈরি করা অদৃশ্য কারাগারের কারণে। আর মুক্তির প্রথম ধাপ হলো সেই কারাগারটি যে আছে সেটি দেখতে শেখা। পার্ট 2, মনের ভেতরের সমালোচকের সঙ্গে সাক্ষাৎ। একটি পুরনো বাড়ির কথা কল্পনা করুন। বাড়িটির ভেতরে একটি ঘর রয়েছে, যেখানে বছরের পর বছর ধরে একটি ছোট্ট ঘণ্টা ঝুলছে। আশ্চর্যের বিষয় হলো কেউ সেটিকে স্পর্শ করে না, তবুও ঘণ্টাটি মাঝে মধ্যে নিজে থেকেই বেজে ওঠে। প্রথমে খুব আস্তে, তারপর একটু জোরে। আরও ভালো করতে হবে,
এটা যথেষ্ট নয়, ভুল করা যাবে না, অন্যরা তোমার চেয়ে অনেক এগিয়ে। ধীরে ধীরে সেই শব্দগুলো এত পরিচিত হয়ে যায় যে বাড়ির বাসিন্দারা আর বুঝতেই পারে না সে নিজের কণ্ঠস্বর শুনছে নাকি সেই ঘন্টার আওয়াজ। এখানে রাইটার বলেন, কাজ পিছিয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো এই অদৃশ্য সমালোচক, এমন একটি মানসিক কণ্ঠস্বর যা মানুষকে সবসময় বিচার করে, মাপে, তুলনা করে এবং মনে করিয়ে দেয় যে সে এখনও যথেষ্ট নয়। সমস্যা হলো এই কণ্ঠস্বরগুলো কখনোই মানুষকে কাজের প্রতি ভালোবাসা শেখায় না, এটি শুধু তাকে ভয়ের মধ্যে চালানোর চেষ্টা করে। একজন মালি যদি প্রতিদিন একটি চারাগাছের সামনে দাঁড়িয়ে শুধু বলে, তুমি এখনো বড় হওনি, তোমার পাতা কম, তুমি যথেষ্ট সুন্দর নও, তাহলে গাছটি দ্রুত বেড়ে উঠবে না, বরং তার বিকাশের পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। মানুষের মনও অনেকটা এমন, সারাক্ষণ সমালোচনা, চাপ এবং আত্মদোষারোপের মধ্যে সৃষ্টিশীলতা খুব কমই জন্ম নেয়। বইটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, অনেক মানুষ কাজ শুরু করার আগেই নিজের ফলাফল নিয়ে বিচার শুরু করে দেয়। তারা এখনও প্রথম বাক্যটি লেখেনি, কিন্তু ইতিমধ্যে ভাবছে বইটি কেমন হবে। তারা এখনও প্রথম পদক্ষেপটি গ্রহণ করেনি, কিন্তু মনে মনে ব্যর্থতার পুরো গল্প তৈরি করে ফেলেছে। ফলে কাজটি আর বর্তমানের একটি সাধারণ কাজ থাকে না, সেটি ভবিষ্যতের একটি ভয়ঙ্কর পরীক্ষায় পরিণত হয়ে যায়। একটি তাঁতির কথা ভাবুন, যিনি কাপড় বুনছেন। যদি তিনি প্রতিটি সুতো বোনার সময় শুধু শেষ নকশাটি নিয়েই চিন্তা করেন, তাহলে তার হাত কাঁপতে শুরু করবে, কারণ তিনি বর্তমান কাজটি করছেন না, তিনি এমন একটি ফলাফলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যা এখনও জন্মই নেয়নি। রাইটার বলতে চান, প্রোক্রাস্টিনেশনের বড় একটি অংশ তৈরি হয় তখন যখন মানুষ বর্তমান কাজের বদলে ভবিষ্যতের কল্পিত বিচার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বইটির আরেকটি গভীর পর্যবেক্ষণ হলো, অনেক মানুষের ভেতরে আমাকে করতেই হবে এই ধরনের মানসিকতা কাজ করে। আমাকে সফল হতেই হবে, আমাকে নিখুঁত হতেই হবে, আমাকে সবার প্রত্যাশা পূরণ করতেই হবে। এই ভাষা শুনতে দায়িত্বশীল মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে চাপ, কারণ যখন কোনো কাজ স্বাধীন পছন্দের জায়গা থেকে না এসে বাধ্যবাধকতার জায়গা থেকে আসে, তখন মন স্বাভাবিকভাবেই প্রতিরোধ করতে শুরু করে। একটি খোলা মাঠে উড়তে থাকা একটি ঘুড়ি আর খাঁচায় বন্দি একটি পাখির মধ্যে পার্থক্য রয়েছে। দুজনেরই ডানা রয়েছে, কিন্তু একজন উড়ছে আনন্দে আর অন্যজন মুক্তির জন্য ছটফট করছে। নীল ফিউরে দেখান, মানুষের কাজের সম্পর্কও এমনই হয়ে গেছে। কাজ আর সৃষ্টির জায়গা নয়, কাজ একটি খাঁচা, ফলে মন সুযোগ পেলেই সেখান থেকে পালানোর পথ খোঁজে। এই বইটি একটি আশ্চর্যজনক সত্য তুলে ধরে, মানুষের ভেতরের সমালোচক প্রায়ই তাকে রক্ষা করতে চায়। ছোটবেলায় হয়তো সে শিখেছে ভুল করলে সমালোচনা আসবে, ব্যর্থ হলেই কষ্ট হবে, তাই তার মন একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সেই ব্যবস্থা বলে, শুরুই করো না, তাহলে ব্যর্থও হবে না। বাইরে থেকে এটি আলস্য মনে হয়, কিন্তু গভীরে এটি অনেক সময় আত্মরক্ষার একটি চেষ্টা। একটি কচ্ছপের কথা ভাবুন, বিপদের আভাস পেলেই সে নিজের খোলসের মধ্যে ঢুকে যায়। সে অলস নয়, সে ভীত। মানুষের মনও অনেক সময় এই একই কাজ করে। বড় কোনো কাজ, বড় কোনো সুযোগ বা বড় কোনো স্বপ্নের সামনে দাঁড়ালে সে নিজেকেই গুটিয়ে নেয়, কারণ সে মনে করে নিরাপদ থাকা এগিয়ে যাওয়ার চেয়ে অনেক সহজ। কিন্তু নীল ফিউরে এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলেন। তিনি বলেন, মানুষের নিজের সঙ্গে সম্পর্ক বদলাতে হবে। নিজেকে একজন কঠোর বিচারকের মতো নয়, বরং একজন সহায়ক সঙ্গীর মতো দেখতে হবে। কারণ যে মন সবসময় ভয়ে পরিচালিত হয়, সে দীর্ঘ পথ চলতে পারে না।
কিন্তু যেমন নিরাপত্তা, গ্রহণযোগ্যতা এবং ধৈর্যের অনুভূতি পায়, সে ধীরে ধীরে নিজের শক্তিকে প্রকাশ করতে শুরু করে। এবং এখানেই দ্য নাও হ্যাবিটের দ্বিতীয় বড় শিক্ষা লুকিয়ে রয়েছে। কাজ পিছিয়ে দেওয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয় না সময়সূচি দিয়ে, শুরু হয় নিজের সঙ্গে কথোপকথন বদলানোর চেষ্টার মাধ্যমে। কারণ অনেক সময় মানুষের সবচেয়ে বড় বাধা কাজ নয়, সবচেয়ে বড় বাধা সেই অদৃশ্য কণ্ঠস্বর যা তাকে প্রতিদিন বলে, তুমি এখনো যথেষ্ট নও। আর মুক্তি শুরু হয় সেই মুহূর্তে যখন মানুষ প্রথমবারের মতো সেই কণ্ঠস্বরকে সত্য বলে মেনে নেওয়া বন্ধ করে দেয়। কারণ একটি বীজকে বেড়ে উঠতে প্রতিদিন টেনে বড় করতে হয় না, শুধু এমন একটি পরিবেশ তৈরি করতে হয় যেখানে সে স্বাভাবিকভাবেই নিজের সম্ভাবনার দিকে প্রসারিত হতে পারে। আর মানুষের মনও ঠিক তেমনই। পার্ট 3, স্বাধীনতার মাধ্যমে কাজের শিল্প। বইয়ের এই পর্যায়ে এসে রাইটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যান। তিনি বলেন, অধিকাংশ মানুষ কাজকে এমনভাবে দেখে যেন একটি ভারী পাথর, যা প্রতিদিন পাহাড়ের চূড়ায় ঠেলে নিয়ে যেতে হবে। ফলে কাজ শুরু হওয়ার আগেই ক্লান্তি এসে যায়। মন মনে করে সামনে কেবল চাপ, দায়িত্ব এবং পরিশ্রম অপেক্ষা করছে। আর যেখানে শুধু বোঝা দেখা যায়, সেখানে স্বাভাবিকভাবেই মন পালানোর পথ খুঁজবে। কিন্তু যদি সমস্যাটা কাজের না হয়, কাজকে দেখার দৃষ্টিভঙ্গিতে হয়। একজন মাঝির কথা ভাবুন। সে যদি সারাক্ষণ শুধু নদীর ওপারের দূরত্বের কথা ভাবতে থাকে, তাহলে যাত্রাটি অসহনীয় মনে হবে। কিন্তু যখন সে কেবল পরের বৈঠা টানার দিকে মন দেয়, তখন ধীরে ধীরে নদী নিজেই পেছনে পড়ে যায়। নীল ফিউরের মূল শিক্ষাও অনেকটা এমনই। মানুষের মন বিশাল কাজকে ভয় পায়, কিন্তু ছোট পদক্ষেপকে নয়। তাই তিনি বলেন, পুরো পথের কথা না ভেবে বর্তমান মুহূর্তের কাজটুকুর দিকে মনোযোগ দিতে হবে। এই বইয়ের অন্যতম বিখ্যাত ধারণা হলো, মানুষকে কাজের আগে বিশ্রামকে গুরুত্ব দিতে শিখতে হবে। কারণ বহু মানুষ এমনভাবে বাঁচে যেন বিশ্রাম একটি পুরস্কার, যা শুধুমাত্র সব কাজ শেষ করার পরই পাওয়া যাবে। কিন্তু বাস্তবে কাজের তালিকা কখনো পুরোপুরি শেষ হয় না, ফলে বিশ্রামও আর আসে না। একটি প্রদীপের কথা ভাবুন, যা সারাক্ষণ জ্বলছে। একসময় তার তেল ফুরিয়ে যাবে, কিন্তু যদি সময় মতো তাকে পুনরায় তেল দেওয়া হয়, তাহলে সে দীর্ঘ সময় আলো দিতে পারবে। মানুষের মনও তেমন। বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটি কাজ করার ক্ষমতারই একটি অংশ। রাইটার এখানেই প্রচলিত উৎপাদনশীলতার ধারণাকে উল্টে দেন। তিনি বলেন, মানুষকে নিজের ক্যালেন্ডারে শুধু কাজ নয়, আনন্দ, অবসর, পরিবার, হাঁটাহাঁটি, প্রিয় সময় এসবও আগে থেকে জায়গা দিতে হবে। কারণ যে জীবন শুধু কাজের জন্য বাঁচে, তার মন একসময় কাজকেই শত্রু মনে করতে শুরু করে। একটি বাগানের দিকে তাকান। যদি একজন মালি শুধু ফল পাওয়ার জন্যই গাছটিকে ব্যবহার করে, কিন্তু কখনো মাটির যত্ন না নেয়, জল না দেয়, সূর্যলোকের ব্যবস্থা না করে, তাহলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যাবে। তার উৎপাদনশীলতাও তেমন। ফলাফলের পেছনে ছুটতে গিয়ে যদি মানুষ নিজের মানসিক শক্তির যত্ন না নেয়, তাহলে একসময় তার ভেতরের সৃষ্টিশীলতা শুকিয়ে যেতে শুরু করে। বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শুরু করার জন্য বিশাল শক্তির দরকার হয় না, দরকার হয় ছোট্ট একটি প্রতিশ্রুতি। একজন কুমোর যখন মাটির দলা হাতে নেন, তখন প্রথম স্পর্শেই একটি সুন্দর পাত্র তৈরি হয় না। প্রথমে শুধু আকারের ইঙ্গিত তৈরি হয়, তারপর ধীরে ধীরে রূপ ফুটে ওঠে। কিন্তু যদি তিনি শুরু করার আগেই নিখুঁত ফলাফলের কথা ভাবতে থাকেন, তাহলে তার হাত কখনো মাটিকেই ছোঁবেই না। রাইটার এখানে বলেন, অনেক সময় মানুষ কাজ শুরু করতে পারে না, কারণ সে শুরুটিকে খুব বড় করে দেখে।
অথচ প্রকৃত পরিবর্তন শুরু হয় ক্ষুদ্রতম পদক্ষেপ থেকে। কয়েক মিনিটের মনোযোগ, একটি অনুচ্ছেদ লেখা, একটি পৃষ্ঠা পড়া, একটি ফোন কল করা, এই সবই বড় অগ্রগতির বীজ। এই পর্যায়ে বইটির একটি গভীর মানসিক পরিবর্তনের কথা বলে। আমাকে কাজ করতেই হবে, এই ভাবনা থেকে আমি কাজটি করতে বেছে নিয়েছি, এই ভাবনায় আসা। পার্থক্যটি ছোট হলেও এর প্রভাব বিশাল। প্রথম বাক্যে বাধ্যবাধকতা রয়েছে, দ্বিতীয় বাক্যে স্বাধীনতা রয়েছে। একটি দরজার কথা ভাবুন, যদি সেটি বাইরে থেকে বন্ধ করা হয় মানুষ বের হতে চাইবে, কিন্তু যদি একই দরজা খোলা থাকে তখন ভেতরে থাকা অনেক সহজ হয়। মানুষের মনও ঠিক তেমনই। চাপের মধ্যে সে বিদ্রোহ করে, কিন্তু স্বাধীনতার মধ্যে সে সহযোগিতা করতে শেখে। এবং এখানেই দ্য নাও হ্যাবিটের সবচেয়ে সুন্দর শিক্ষা লুকিয়ে রয়েছে। জীবন কোনো অন্তহীন কাজের তালিকা নয়। জীবন এমন একটি যাত্রা যেখানে কাজ, বিশ্রাম, আনন্দ, সৃজনশীলতা এবং শান্তি সব কিছুরই স্থান রয়েছে। রাইটার আমাদেরকে শেখান উৎপাদনশীলতার প্রকৃত শত্রু অলসতা নয়, অপরাধবোধ। আর প্রকৃত শক্তি আসে না নিজেকে শাস্তি দেওয়া থেকে, আসে নিজেকে বোঝা থেকে। বইটির শেষ বার্তা তাই খুবই মানবিক। যে মানুষ নিজের বিরুদ্ধে যুদ্ধ করা বন্ধ করে সে কাজের বিরুদ্ধে যুদ্ধও বন্ধ করতে পারে। যে মানুষ নিজেকে প্রতিদিন দোষারোপ না করে বরং ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে শেখে সে ধীরে ধীরে এমন একটি জীবনে পৌঁছায় যেখানে কাজ আর ভয়ের উৎস হয় না, বরং কাজ হয়ে ওঠে নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি শান্ত, স্বাভাবিক এবং আনন্দময় প্রক্রিয়া। এবং হয়তো দ্য নাও হ্যাবিটের হৃদয় ঠিক এই উপলব্ধির মধ্যেই লুকিয়ে রয়েছে। মানুষ তখনই সবচেয়ে বেশি এগোয় যখন সে নিজেকে তাড়ানো বন্ধ করে এবং নিজের পাশে দাঁড়াতে শেখে। কারণ একটি নদীকে সামনে এগোতে চাবুক মারতে হয় না, তার শুধু নিজের প্রবাহকে খুঁজে পেতে হয়। আর মানুষও ঠিক তেমনই। এক মুহূর্তে ভেবে দেখুন, আপনার জীবনে এমন কোন কাজটি রয়েছে যেটি আপনি অনেক দিন ধরে শুরু করতে চান কিন্তু বারবার পিছিয়ে দিচ্ছেন। হয়তো একটি স্বপ্ন, একটি লক্ষ্য, একটি নতুন শুরু, কিংবা নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নিউল ফিউরের দ্য নাও হ্যাবিট আমাদেরকে মনে করিয়ে দেয় কাজের সবচেয়ে বড় শত্রু অলসতা নয়, বরং ভয়, চাপ এবং অপরাধবোধ। আর উৎপাদনশীলতার সবচেয়ে বড় শক্তিশালী ভিত্তি কঠোরতা নয়, বরং আত্মসহানুভূতি। আজকের আলোচনা যদি কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে সামান্যও বদলে দিতে পারে তাহলে এই যাত্রা সার্থক। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরো গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।